হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বছর শেষ হয়ে আসতে চললো, প্রায় আর মাত্র একদিন বাকি। তো আমি সেরা 10টা বাংলা সিনেমার নাম আমি এখন বলবো। আমার পার্সোনালি যে 10টা সিনেমা ভালো লেগেছে, এর ছাড়াও আমি অনেকগুলো সিনেমাই দেখেছি, কিন্তু সেগুলো আমি লিস্টে রাখতে চাইছি না। তো আমি ব্যাক টু ব্যাক 10 থেকে 1 অবধি কিন্তু র্যাঙ্ক অনুযায়ী বেশ কিছু সিনেমার নাম আমি সাজিয়েছি। সেগুলো হয়তো আপনাদের সাথে মতের মিল বা অমিল হতেই পারে, কিন্তু আমার মতে এই 10টা মুভি আমার কাছে 1 থেকে 10, এবং তার বাইরেও বেশ কিছু মুভি রয়েছে, কিন্তু সেই মুভিগুলোকে আমি র্যাঙ্ক ওয়াইজ রাখছি না। তা প্রথমে নাম্বার 10-এ আমি রাখছি মৃগয়া দ্য হান্ট, ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ। দুর্দান্ত অ্যাকশন প্যাকেজ একটা মুভি, এবং এখানে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীকে যেভাবে ইউজ করেছে অভিরূপ ঘোষ, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এছাড়াও বিক্রম চ্যাটার্জি রয়েছে, সৌরভ দাসের অভিনয় বিশেষ করে আমার দুর্দান্ত লেগেছে। সিনেমার ডিউরেশন খুব একটা বেশি নয়, কিন্তু যেভাবে অ্যাকশন প্যাক একটা মুভি, টান টান উত্তেজনা, এবং একজন যৌনকর্মী খুন হন, তার পেছনের কি রহস্য সেটা জানার জন্যই কিন্তু মৃগয়া দ্য হান্ট এই মুভিটাকে আমি এগিয়ে রাখছি এবং 10 নম্বরে রাখছি। আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছে, বিশেষ করে ডায়ালগগুলো অসাধারণ। বিক্রম চ্যাটার্জি ফাটিয়ে অভিনয় করেছে। বিক্রম চ্যাটার্জি থেকে শুরু করে ঋত্বিক চক্রবর্তী, তারা যেরকম ডায়লগ ডেলিভারি করেছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আমার কিন্তু মৃগয়া দ্য হান্ট আমার দুর্দান্ত লেগেছে। আমি রাখছি একে নাম্বার 10-এ। নাম্বার 9-এ রাখছি রান্নাবাটি, ডিরেক্টেড বাই প্রতিম ডি গুপ্ত। অসাধারণ সিনেমা, ঋত্বিক চক্রবর্তী ফাটিয়ে অভিনয় করছে। অ্যাজ এ সিঙ্গেল ফাদারের ভূমিকায় কিন্তু রান্নাবাটি মুভিটাকে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে যে এখানে নায়িকা থাকে হলো সোলাঙ্কি। তা সোলাঙ্কি সে মারা যায়, এবং তখন ঋত্বিক এবং সোলাঙ্কির মেয়ের বয়স অনেক কম থাকে। তো যাই হোক, তারপর সেই মেয়েকে নিয়ে বাবা এবং মেয়ের মধ্যে যে রসায়ন এখানে তৈরি হয়, সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এছাড়াও সোহিনী এখানে অভিনয় করেছে। সোহিনীর কাছে ঋত্বিক চক্রবর্তী রান্না শেখে। সেখানে কিন্তু তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়, এবং ঋত্বিকের মেয়ে সেটাকে কিভাবে মেনে নেবে কি নেবে না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিনেমাটাও দেখতে হবে। যদি দেখে না থেকে থাকেন তাহলে দেখতে পারেন রান্নাবাটি। এটা কিন্তু অলরেডি হইচইতে স্ট্রিম করে গেছে। আশা করি আপনাদের এই সিনেমাটা ভালো লাগবে। আমার কিন্তু বিশেষ করে রান্নাবাটি এই সিনেমাটা বেশ ভালো লেগেছে, এবং প্রীতম ডি গুপ্তের সিনেমাগুলোর মধ্যে বেশ খাওয়া দাওয়ার কিন্তু একটা বিষয় কিন্তু সবসময় থাকে। দেখুন, মাছের ঝোল থেকে শুরু করে রান্নাবাটি থেকে শুরু করে তিনি যেই সিনেমাগুলো বানিয়েছে, সেখানে কিন্তু আহ, তার যতগুলোই সে শর্ট নিক না কেন, সে খাবারের বেশ কিছু রেসিপির উপর কিন্তু তিনি শর্ট নিয়ে থাকেন, এবং সেই শর্টগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, চোখে আরাম দেয়, এবং যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই একটা অন্যরকম একটা ব্যাপার চলে আসে। তা আমার কিন্তু রান্নাবাটিকে নাম্বার 9-এ রাখছি। নাম্বার 8-এ আমি রাখছি দ্য একাডেমি অফ ফাইন আর্টস, বাংলা সিনেমার পাল্প ফিকশন। অন্যরকমভাবে বাংলা সিনেমাকে কিন্তু বদলে দিয়েছে, ডিরেক্টেড বাই জয়ব্রত দাস। 4 বছর ধরে যারা সিনেমাটা বানিয়েছে, সিনেমাতে রুদ্রনীল ঘোষ রয়েছে, এছাড়া রয়েছে হলো রাহুল ব্যানার্জি রয়েছে, অনুরাধা রয়েছে, অমিত শাহর ক্যারেক্টারটা দুর্দান্ত, সৌরভ দাস রয়েছে, ঋষভ বাসু রয়েছে। মানে অসম্ভব ভালো সিনেমা। প্রচুর ব্রুটালিটি দেখানো হয়েছে, ও পায়েল সরকারও রয়েছে। ব্রুটালিটিকে অসম্ভবভাবে দেখানো হয়েছে। আমি আসল লোকের কথাই বললাম না, কিম লিংয়ের কথাটা বললাম না, যে ক্যারেক্টারটা এখানে সুদীপ বাবু এখানে প্লে করেছেন। অসম্ভব ভালো সিনেমা। আমার সিনেমাটা দুর্দান্ত লেগেছে, এবং আমি মানে এই সিনেমাটা মানে হাত ধরে কোথাও কি মনে হলো যে এই সিনেমা, যে বাংলা সিনেমা বোধহয় এখন মানে নাবালক থেকে সাবালক হলো, এবং সিনেমাকে পাল্প ফিকশন যেভাবে ইউজ করেছেন, যেভাবে রক্তারক্তি হয়েছে, সেটা এক কথা অসাধারণ। এবং 4 বছর ধরে এসটিএফআই মানে স্টুডেন্টরা মিলে, প্রায় 40 জন ছাত্রছাত্রীরা মিলে এই সিনেমাটায় কিন্তু বানিয়েছেন, এবং অবশ্যই তার সিংহভাগে রয়েছে জয়ব্রত দাস। সিনেমাটা কিন্তু অসম্ভব ভালো একটা সিনেমা। পরেই আসবে ধূমকেতু, প্রতীক্ষিত। 9 বছর ওয়েট করার পর দেব এবং শুভশ্রী তারা সিনেমাটা লিড কাস্টে রয়েছে, এবং এখানে রুদ্রনীল ঘোষ ফাটি অভিনয় করছে, ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি। দুর্দান্ত সিনেমা। অনেকেই হয়তো বা সিনেমাকে নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলেছে যে দেবের যে ব্যাক স্টোরিটাকে কেন দেখানো হয়নি, কিন্তু তারপরে আমি বলবো সিনেমাটাকে যেভাবে ইউজ করা হয়েছে, গানগুলো অসম্ভব ভালো,
দেব ফাটি অভিনয় করেছে এবং দেব শুভশ্রী জুটি 9 বছর পর ফিরে এসছে, এবং 9 বছর নয়, তারা প্রায় 10-11 বছর পর আহ, আহ, ফিরে এসছে। কিন্তু সিনেমাটার রিলিজ ডেট যে সময় ডিমান্ড করছিল, তার 9 বছর পর সিনেমাটা রিলিজ হয়েছে। রানা সরকারের সাথে এই নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে ইনস্টাগ্রামে, আমার সাথে নয়, মানে দর্শকদের ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার হ্যান্ডেলে এবং ফেসবুকে অনেক দর্শকই অনেক রকমের কথা বলেছে। রানা সরকার সেটা চুপচাপ মেনেও নিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু এই সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছে অবশেষে। এবং ধূমকেতু কিন্তু রবরমি কিন্তু ব্যবসা করেছে। ধূমকেতুর একটা রেকর্ড রয়েছে, যেটা প্রথম দিনেই 2.18 crore বিজনেস করেছে, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা রেকর্ড। কোনো বাংলা সিনেমা ওপেনিং ডেতে এরকম কিন্তু রেকর্ড কালেকশন করতে পারেনি, মানে 2,18,00,000 টাকার কালেকশন, যেটা একটা মানে মাইলস্টোন হয়ে আছে বাংলা সিনেমার ক্ষেত্রে। এরপরে আসবে এই রাত তোমার আমার, এটাকে আমি নাম রাখবো নাম্বার 6-এ। অঞ্জন দত্ত এবং রীনাদি, মানে অপর্ণা সেন। অঞ্জন দত্ত অপর্ণা সেনকে যখনই কিন্তু ইন্ডাস্ট্রি ব্যবহার করেছে, তাদের আউটপুট অসম্ভব রকমের ভালো হয়েছে। একটা রাতের একটা গল্প, ডিরেক্টেড বাই পরমব্রত চ্যাটার্জি। এখানে অপর্ণা সেনের একটা রোগ হয়, সেই রোগটাকেই তার উপরেই বেস করে সিনেমাটাকে দেখানো হয়েছে। এবং বাবা মা যদি মানে একাকিত্ব বোধ করে, তার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যদি তার ছেলে মেয়ে তার পাশে যদি না থাকে, তাহলে কি প্রবলেম হয়, সেই জিনিসগুলোকে দেখানো হয়েছে। এবং অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন, তাদের অভিনয় নিয়ে কোনো কথা হবে না, এবং খুব সুন্দর ডিরেকশন দিয়েছেন পরমব্রত চ্যাটার্জি। আমার কিন্তু সিনেমাটা পার্সোনালি খুব ভালো লেগেছে। এরপরে আসবে সত্যি বলে সত্যি কিছু নেই, 12টা ক্যারেক্টার। সিনেমাটা নাকি মানে শেষ করা হয়েছে 2 সপ্তাহের মধ্যে, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। এবং 3টে ক্যামেরা ইউজ করেছে, যেটা সাধারণত বাংলা সিনেমায় খুব একটা ইউজ করা হয় না। এবং সৃজিত মুখার্জি মানেই তার সিনেমাতে এমন কিছু জিনিস থাকবে যেগুলো হয়তো অন্য সিনেমায় থাকবে না, যেটা সৃজিত মুখার্জি প্রায় গত 12 বছর ধরে করে আসছেন। এক রুকা হুয়া ফ্যাসলা, সেই আহ, সেখান থেকেই কিন্তু অ্যাডপ্ট করে নিয়ে তবেই কিন্তু এই সিনেমাটাকে বানানো হয়েছে। আমার কিন্তু এই সিনেমাটা খুব ভালো লেগেছে, এটা কিন্তু আমি রাখবো নাম্বার 5-এ। এবং 4-এ আসবে অবশ্যই পক্ষীরাজের ঘোড়ার ডিম, ডিরেক্টেড বাই সৌকর্য ঘোষাল। যথেষ্ট ভালো একটা সিনেমা। একটা ছেলে, সে অঙ্ক ভালো বোঝে না, সে অঙ্ক ভালো পারে না, কিন্তু তারপরে তার মধ্যে এমনই একটা পাওয়ার চলে আসবে এবং সে একটা পক্ষীরাজের একটা ডিম পাবে। তারপরে কি হয় না হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। এটাও কিন্তু হইচইতে অলরেডি স্ট্রিম আছে। অনির্বাণ ভট্টাচার্যের সাথে একটা ছোট্ট ছেলে এবং একটা ছোট্ট মেয়ে অভিনয় করেছে, তাদের অভিনয় দেখবার মতো। এবং এর সাথে অনির্বাণ ভট্টাচার্যের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমার কিন্তু সিনেমাটা খুব খুব ভালো লেগেছে। তারপরে 3 নম্বরে আসবে অঙ্ক কি কঠিন, ডিরেক্টেড বাই সৌরভ পালতি। 3টে খুদে খুদে বাচ্চাদের নিয়ে সিনেমাটা বানানো হয়েছে। এবং সিনেমাটাকে যে টাইম লাইন, সেই টাইম লাইনটা সাধারণত দেখানো হয়েছে করোনার সময়। একজন হতে চায় ডাক্তার, একজন হতে চায় ইঞ্জিনিয়ার, একজন হতে চায় নার্স, কিন্তু তাদের সে সামর্থ্য নেই যে সেটা হবে। তারা তাদের মানে ইন ফিউচারের দিকটা তারা ভেবে রেখেছে, এবং তারা প্রায় তাদের বাড়িতে সেই জিনিসগুলোকে ইউজ করার চেষ্টা করে, যে যে প্রফেশনের দিকে যেতে চায়। অসম্ভব ভালো একটা সিনেমা, বাস্তবধর্মী একটা সিনেমা। এই সিনেমাটা প্রত্যেকেরই দেখা উচিত। এটাও কিন্তু হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে অলরেডি স্ট্রিম হয়ে গেছে। যদি কেউ দেখে না থাকেন, প্লিজ দেখুন। বিশেষ করে বাচ্চাদের সঙ্গে নিয়ে দেখুন, ফ্যামিলি অডিয়েন্স অবশ্যই এই সিনেমাটা যদি একসাথে বাচ্চাদের নিয়ে বসে দেখে, তাহলে কিন্তু এই সিনেমা থেকে কিন্তু তারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। একটা সিনেমা থেকেও কিন্তু অনেক কিছু জানা যায় বা শেখা যায়। এবং অঙ্ক কি কঠিন কিন্তু তার মধ্যে ওয়ান অফ দেম একটা সিনেমা। আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে। মোস্ট প্রবাবলি এটা সৌরভ পালতির সেকেন্ড সিনেমা, এবং খুব ভালো ডিরেকশন দিয়েছেন, তার সাথে ডিওপির কাজ অসম্ভব রকমের ভালো। আমার কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে। সেকেন্ডে আসবে অবশ্যই গৃহপ্রবেশ। এখানে ফাটিয়ে অভিনয় করেছে জিতু কামাল, তার সাথে শুভশ্রীর পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স। এবং এখানেও আছে রুদ্রনীল ঘোষ, এবং তার সাথে ফাটিয়ে অভিনয় করেছে কৌশিক গাঙ্গুলি, সোহিনী রয়েছে। এরকম দৃশ্য, মানে ডিওপির কাজ এত ভালো, ডিরেক্টেড বাই ইনদীপ দাশগুপ্ত। ইনদীপ দাশগুপ্তর কাজ মানে তার ডিরেকশনের পার্টটাও যেরকম ভালো থাকবে, তার মিউজিকের পার্টটা খুব ভালো থাকবে। গানগুলো অসম্ভব ভালো। এখানে একটা ঝড়ের একটা দৃশ্য রয়েছে, সেই দৃশ্যটাকে যেভাবে সিজিআই এর মাধ্যমে দেখানো হয়েছে, সেটা কিন্তু কোনো বাংলা সিনেমায় এর আগে দেখানো হয়েছে বলে আমি কিন্তু অ্যাটলিস্ট দেখিনি। আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে। এখানে শুভশ্রী
যেভাবে অভিনয় করেছে, মাইন্ড ব্লোয়িং তার পারফরমেন্স। যতই সময় এগোচ্ছে ততই কিন্তু পরিণত হচ্ছে শুভশ্রীর পারফরমেন্স। এবং জিতু কামাল যতটুকু সময় এসছে ফাটিয়ে অভিনয় করেছে। জিতু কামাল এবং শুভশ্রীর কেমিস্ট্রি এখানে খুব ভালো মতো ওয়ার্ক করেছে। আমার কাছে কিন্তু গৃহপ্রবেশ অবশ্যই নাম্বার 2-তে, এবং নাম্বার 1-এ থাকবে অবশ্যই পুতুল নাচের ইতিকথা, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় অ্যাডপ্টেড বাই, মানে তার লেখা থেকে নেওয়া হয়েছে। 1932 সালে তিনি লিখে গেছেন মানিক পুতুল নাচের ইতিকথা, এবং সেই সিনেমাটার উপর বেস করে সুমন মুখার্জি কিন্তু ডিরেকশন দিয়েছেন। এবং শুধু তাই নয়, এই মানে মুভিটার কিন্তু থিয়েটারে কিন্তু সুমন মুখার্জির বাবা তিনিও কিন্তু এই এটা অনেকবার মঞ্চস্থ করেছেন, এবং সুমন মুখার্জি নিজেও মঞ্চস্থ করেছেন এই সিনেমাটা। এবং পরবর্তীকালে এই সিনেমাটা কিন্তু থিয়েটিক্যাল রিলিজ হয়, ওটিটিতেও রিলিজ হয়। এই সিনেমাটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হইচই ওটিটি প্ল্যাটফর্মে, আপনারা অবশ্যই দেখতে পারেন। এখানে লিড কাস্টে রয়েছে হলো আবির রয়েছে, এখানে জয়া হাসান রয়েছে, পরমব্রত রয়েছে, সুরঙ্গনা রয়েছে। এখানে মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিয়েছে হলো আবির। সে শশী ডাক্তারের ভূমিকা এখানে অভিনয় করে, এবং তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি যে কতটা ভালো সেটা কিন্তু এই সিনেমার মাধ্যমে দেখা গেছে। তা এটাই ছিল আমার 10টা মুভি, 10 থেকে 1, যে 10টা সিনেমার কথা আমি বললাম। আমি অ্যাটলিস্ট এগুলোকে এই র্যাঙ্কের মধ্যে ফেলছি। এর বাইরেও বেশ কিছু সিনেমা রয়েছে, এবং যে সিনেমাগুলো আমি এবছর দেখে উঠতে পারিনি সেই সিনেমাগুলো তো আমি নিশ্চয়ই রিভিউ করব না। কাজেই আমি খুব কম সিনেমা দেখে থাকি, এবং দেখে থাকি বলতে মানে হলে গিয়ে দেখে থাকি। এবং তার মধ্যে এই সিনেমাগুলোই আমি দেখা আমার, এবং এর বাইরেও বেশ কিছু সিনেমা আমি দেখেছি, সেগুলো কিন্তু আমি র্যাঙ্কিংয়ের মধ্যে রাখছি না। এবং যেমন আমার বস, সেই সিনেমাটা আমি চাইলে র্যাঙ্কিংয়ের মধ্যে রাখতে পারতাম, সেটাও কিন্তু আমি রাখিনি। এছাড়া আরও রঘু ডাকাত, সে দেবী চৌধুরানী, এই সিনেমাগুলো আমি চাইলে রাখতে পারতাম র্যাঙ্কিংয়ের মধ্যে, কিন্তু সেগুলো আমি র্যাঙ্কিংয়ের মধ্যে রাখা মানে ভালো, অ্যাটলিস্ট আমার 1 থেকে 10-এর মধ্যে সেটা মনে হয়নি। এবং এছাড়াও যেমন প্রজাপতি 2, যেহেতু আমি সিনেমাটা দেখে উঠতে পারিনি, সেহেতু এই সিনেমাটা আমি 1 থেকে 10-এর মধ্যে রাখতে পারছি না। সবাই বলছে প্রজাপতি 2 ভালো হয়েছে, আমি সিনেমাটা দেখে নিশ্চয়ই রিভিউ করব। তো এটাই ছিল আমার টপ 10 বাংলা সিনেমার মানে লিস্ট। আর আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।